বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আজও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন যত যাচ্ছে বন্ধুরা, আমাদের পরীক্ষাও এগিয়ে আসছে। অলরেডি তোমরা জানো সকলেই যে তোমাদের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, অর্থাৎ 14 তারিখ থেকে আগামী নভেম্বর 14 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রথম দিনে দ্বিতীয় দিন থেকে, তাই তো? যাই হোক, এরপরের থেকে পরপর 3 দিন তোমাদের রুটিনে আছে, ভিতরে ছুটি আছে, ছুটি দিয়ে 3 দিন তোমাদেরকে মোটামুটি 3 সাবজেক্ট পরীক্ষা না হবে। তো বাড়িতে সবাই অবশ্যই কঠোরভাবে অনুসরণ করার চেষ্টা করব। এখান থেকে আমরা যে ক্লাসটি উপস্থাপন করব সেটি দেখব মনোযোগ সহকারে, এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা সেটা সলিউশন করে নেব। আর আগামী পরীক্ষা ভালো রেজাল্ট করবো এই প্রত্যাশায় আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি বন্ধুরা। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা সামনে এগিয়ে যাই। পরিচিতি পর্বে আসছে আমি আমার ডিটেলস শিক্ষক হিসেবে আমি আজকের ক্লাস উপস্থাপন আছি মোহাম্মদ মাসুদ করিম, সকল শিক্ষক, সমাজবিজ্ঞান ব্যবসায় শিক্ষা, গোপাল ইসলাম কলেজ, মনিরামপুর জংশন। আমার মোবাইল নাম্বার এবং আমার মেইল নাম্বার যেটি সেটি বরাবর না এখানে দেওয়া আছে, তোমরা নোট ডাউন করে নাও। প্রয়োজনে ইনবক্সে নক করলে আমি সেটি যদি কোনো সমস্যা থাকে সেটি সলিউশন দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। আজকে যে ক্লাসটা আমি উপস্থাপন করবো সেটি তোমাদের সকলে জানা, তারপরেও আমি ক্লিয়ারভাবে বলি। আমরা অনেকবার এটি আগে অনুশীলন করেছি, আজকে সেটিকে আরো ভিন্ন মাত্রায় উপস্থাপন করার জন্য আমি তোমাদের সাথে ফিরে আসছি বন্ধুরা। আজকে আমি যে ক্লাসটি তোমাদেরকে দিব সেটি নবম দশম, যদি এসএসসি 2021 জন্য ক্লাসটি প্রেজেন্টেশন করা। বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় 3 অর্থের সময় মূল্য, পৃষ্ঠ নাম্বার 33 থেকে 36 পেজ। এর ভিতরে আমি আমার ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সাধারণত আজকে যা শিখবো আমরা সে ব্যাপারে একটু মোটামুটি রিভাইজ করে নিই যে কোন বিষয়গুলো আজকে আমরা এখান থেকে অর্জন করবো বন্ধুরা। প্রথম হচ্ছে বাট্যাকরণ কি তা বলতে পারবে? অবশ্যই বাট্যাকরণ কি তোমরা বলতে পারবে তো সবাই নিশ্চয়ই, ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখবো সেটি হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করতে পারবে, তোমরা সকলেই পারবে আশা করি। তৃতীয় যে বিষয়টি আমি এখান থেকে শিখবো সেটা হচ্ছে বছরে একাধিক বা বাট্যাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে। বছরে কতবার? একাধিকবার। এই একাধিকবার বাট্যাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে। আর লাস্ট যে বিষয়টি আমরা এখানে শিখবো সেটি হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করতে পারবো বন্ধুরা। এই যে 4টি বিষয় তোমাদের সামনে আলোচনা করেছি, এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে নির্ভর করছে আমাদের আগামী দিনের সফলতা। ফলে অবশ্যই সকলে আমরা কঠিন আকারে আমাদের মনোযোগ দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আমরা একটি পূর্বজ্ঞান যাচাই করে আসবো বন্ধুরা। খেয়াল করি, আমরা সকলে পড়ার চেষ্টা করি বন্ধুরা। সেটি হচ্ছে কি, জামাল, ঘটনা একই আছে। জামাল 4 বছর পর 40,000 টাকা পেতে চায়। কয় বছর পরে? 40,000। আর কয় বছর পরে? 4 বছর পরে। কত টাকা? 40,000 টাকা পেতে চায়। অগ্রণী ব্যাংক তাকে 12% হারে প্রস্তাব দিয়েছে। আমরা জানি আমাদের দেশে যে প্রচলিত ব্যাংক আছে তার ভিতরে অগ্রণী ব্যাংক একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। তো সেই ব্যাংকটি কি করেছে? তাকে 12% হারে, অর্থাৎ শতকরা 100 টাকায় 12 টাকা সুদ দেবে, এটা প্রস্তাব করেছে। দ্বিতীয় বলেছে কি, জামালের বন্ধু সুমন। কার বন্ধু? জামাল আগে ওখানে প্রস্তাব পেয়েছে 12%। আর এখানে কি, জামালের বন্ধু সুমন মাল্টিপারপাসের ব্যবসা করে, সে জামালকে মাসিক 11.5% হারে টাকা জমা রাখার প্রস্তাব করে। এদের বন্ধুর একটা মাল্টিপারপাস কোম্পানির মালিক, সে বলেছে তুমি আমার এখানে রাখো, আমি তোমাকে 11%, 11.5% দেব। আর ব্যাংক তাকে বলেছে আমি দিব কত? 12%। ওকে বন্ধুরা। ঘটনা 2, আলামত মিয়া এবছর তার ক্ষেতে তরমুজ চাষ করতে চায়। কে? আলামত, তাই না? আলামত মিয়া এবছর তার ক্ষেতে তরমুজ চাষ করতে চান। তিনি মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। কোন সুদে? চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। মহাজন তাকে বলল এতে বার্ষিক সুদ হবে কত পার্সেন্ট? 52%। কত? 52%। এই দুটি ঘটনা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আজকে আমাদের কি পাঠ হতে পারে বন্ধুরা? হ্যাঁ, কি হতে পারে? বর্তমান মূল্য ন, বর্তমান মূল্য ও প্রকৃত সুদের হার। কারণ আমরা দুই জায়গায় দুইটা ঘটনা দেখেছি, একটা আছে 52%, 1% সাপ্তাহিক, আর একটা দেখলাম কি, জামাল তার বন্ধু বন্ধুর কাছে 11.5%
10% আর ব্যাংকে রেখেছে রাখার জন্য 12%। অর্থাৎ দুইটা এখান থেকে বিষয়টা যেটা আসবে সেটা হচ্ছে আজকের পরে বর্তমান মূল্য ও প্রকৃত সুদের হার। প্রথমে আমরা সামনে এগিয়ে যাই। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বাট্টাকরণ। কি শিখবো? বাট্টাকরণ। তাহলে আমাদের জানার দরকার প্রথমে, তাই না, যে বাট্টাকরণটা কি, তাই তো? এটা জানার দরকার কিনা? জি স্যার। খেয়াল করো, মনোযোগ সহকারে বিষয়টাকে খেয়াল করতে হবে কিন্তু। বাট্টাকরণটা হচ্ছে কি, প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য নির্ধারণ করাই বাট্টাকরণ। আমি আবারও ক্লিয়ার করলাম, প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে অর্থাৎ যে ভবিষ্যৎ মূল্য, ওই ভবিষ্যৎ মূল্য কি বলেছে, সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য নির্ধারণ করাই হলো কি বাট্টা। তাহলে প্রথম প্রশ্ন কিন্তু এটি যে বাট্টাকরণ কাকে বলে, এটা আমরা বুঝতে পেরেছি নাকি না? সবাই বুঝতে পেরেছি? নেক্সট আমরা সামনের দিকে যাব। তাহলে এই বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি হয় মনে আছে আমাদের সবাই? হ্যাঁ, ইয়েস বলতে পারবে কেউ? ইয়েস বলো তো। PV সমান FP বাই 1 বাই 1 প্লাস I বাই কি M। বুঝা গেল ঘটনা? এটা হচ্ছে তাহলে PV মানে কি, প্রেজেন্ট ভ্যালু, FP মানে ফিউচার ভ্যালু। এটা সব নির্ণয় করব বর্তমান মূল্য, বর্তমান মূল্য লাগবে আমার ভবিষ্যৎ মূল্য। আর নিচের সূত্র এই 1 টাকায় প্লাস I মানে কি ইন্টারেস্ট, 1 টাকা কত, আর M মানে কি মেয়াদ, তার মেয়াদটা কত। এটা করে দিলে আমরা যেটি পাবো সেটা নাম হবে কি বর্তমান। ক্লিয়ার? यस। আমরা সামনে এগিয়ে যাব। এই বর্তমান মূল্য নির্ণয় করব কিভাবে, আমরা একটু দেখব, তাই না বন্ধুরা? খেয়াল করি। তাহলে PV সূত্রটা কি হবে? PV সমান FB বাই কি 1 প্লাস I বাই N। মনে আছে কি সবাই? মনে রাখতে পারবো তো সেটা? একটা ক্লিয়ার বিষয় কিন্তু এটা। প্রেজেন্ট ভ্যালু সমান ভবিষ্যৎ মূল্য বাই 1 যোগ সুদের হার বাই মেয়াদ, তাই তো? এটাকে যদি আমরা এখানে করি এইভাবে, PV বাই FB বাই I বাই 1 বাই I পাওয়ার কি N। ঠিক আছে? এটাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারবো বন্ধুরা। খেয়াল করি আমরা। তাহলে এখানে FB বলতে কি বোঝাচ্ছে? ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, PV বলতে কি বোঝাচ্ছে? বর্তমান মূল্য। I বলতে কি বোঝাচ্ছে? M বলতে কি বোঝাচ্ছে? ক্লিয়ার? यस স্যার। আমার মনে হয় এর ভিতর বিন্দু মাত্র কোনো স্পষ্ট অবস্থান থাকার কথা না। यस স্যার। তারপর আমরা সামনে দিকে এগোই বন্ধুরা। খেয়াল করি আমরা বর্তমান মূল্য নির্ণয় করব কিভাবে, আমরা একটু দেখি। 100% সুদে এখন কত টাকা ব্যাংকে জমা রাখা হলে, আবার কালকে কিন্তু আমার কাছে সম্ভবত হাসিবুজ্জামান একটি প্রশ্ন করেছিল, তার প্রশ্নটির স্টাইলটা এরকম হওয়ার কথা ছিল, যার কারণে এটি উপস্থাপনায় আসছে। যে প্রশ্নটি করেছিল যে 10% সুদে এখন কত টাকা ব্যাংকে রাখা হলে 2 বছর পর ব্যাংক 121 টাকা ফেরত দেবে। অর্থাৎ তার যে টাকা, টোটাল অ্যামাউন্টের টাকা ছিল, মেয়াদ ছিল, ঠিক আছে, কিন্তু এই অস্পষ্টতার কারণে আমরা কতদিন এটি আনসার করতে পারিনি। আজকে এটি ক্লিয়ার করে নেব বন্ধুরা। সেটি হচ্ছে কি 10% সুদে এখন কত টাকা ব্যাংকে রাখা হলে 2 বছর পর ব্যাংক 121 টাকা ফেরত দেবে। আমরা একটু দেখি নেব বন্ধুরা। এটি নিম্নরূপে নির্ণয় করা যাবে। প্রথমে আমি কি নিয়ে আসবো? সূত্র, তাই না? কি নিয়ে আসবো? সূত্রটা কি হবে? বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য বাই কি 1 যোগ সুদের হার মেয়াদ, তাই না? বুঝতে পারলাম কিনা? আচ্ছা, তাহলে আমাদের এখানে খেয়াল করি, এখানে ভবিষ্যৎ মূল্য কত আছে? 100 আসছে না বন্ধুরা? আচ্ছা, তাহলে এই 1 সূত্রের 1 0 পয়েন্ট এখানে কত আছে? 10। যদি 10% হয় তাহলে 1 টাকায় কত হয়? 0.1। এখানে পাওয়ার কত? 2। মানে পাওয়ারটা মধ্যে কি বছর, তাই না বন্ধুরা? খেয়াল করি, তাহলে এটাকে যদি আমরা ওকে করি তাহলে কি দাঁড়াবে? 100 এপ্রিল বাই 1.21 মানে 1.21। তার মানে কি হবে? যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এসে দাঁড়াবে কত? 100 টাকা। অর্থাৎ আজকে যদি 100 টাকা আমি কোন ব্যাংকে কোথায় করেছে ব্যাংকে জমা রাখি, তাহলে 2 বছর পরে আমি পাবো কত টাকা? 121 টাকা। তাহলে রাখবো কত? 100 টাকা। ক্লিয়ার? এখন এই 100 টাকার আদলে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 5 লাখ, 10 লাখ যে কোনো অ্যামাউন্ট যদি আমরা এই সূত্রে ফেলি, তাহলে আমরা সেটি জেনে যাব যে আমার বর্তমান কত টাকা রাখলে আমি কত টাকা পাবো। আমি ধরে নিতে পারি যে 5000 টাকা পেতে চাই, বর্তমানে আমাকে কত টাকা, এত পার্সেন্ট লাভে 5000 টাকা ব্যাংকে রাখতে চাই, তাহলে বর্তমানে আমাকে আসলে কত টাকা জমা রাখতে হবে। এই সূত্র ফেলার সাথেই আমি এটা ক্লিয়ার হয়ে যাবে, যাবে না? জি স্যার। রাইট।
আচ্ছা আমরা তাহলে সামনের দিকে এগোই বন্ধুরা। তাহলে আমরা একটু দেখে আসি, মূল বইয়ের উদাহরণ দেখে আসি, তাই না? দেখো কি লেখা আছে। অর্থের আমরা 33 পেজ বলেছিলাম না? দেখো 33 পেজকে এখানে নিয়ে উঠিয়ে নিয়ে আসছি। উদাহরণ 2 এ সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকা বর্তমান মূল্য কত? সূত্র নম্বর 2 ব্যবহার করে আমরা বর্তমান মূল্য বের করব। কিভাবে করব বন্ধুরা? এখানে ভবিষ্যৎ মূল্য কত? 100 টাকা। সুদের হার, মেয়াদ, অতএব বর্তমান মূল্য কত হবে, তাই না? তাহলে বর্তমান মূল্য পিবি। পিবি মানে কি? প্রেজেন্ট ভ্যালু। এই ভ্যালুর সূত্রটা নির্ণয় করেছে কি? এফবি, ভবিষ্যৎ মূল্য। 1 যোগ সুদের হার বাই 3 মেয়াদ। আচ্ছা, এখন সূত্রের মানটা শুধু বসাই দিছি আমরা। এই 100 কে 100 টাকায় দিছি আর সুদের হারটা বসাই দিয়ে আমি পাওয়া করে দিয়েছি। তাহলে কত টাকা রাখতে হবে আমাকে? 62 টাকা। অর্থাৎ 62.09 টাকা যদি বর্তমান আমি রাখি তাহলে আমি 100 টাকা পাবো কয় বছর পরে? 5 বছর। ক্লিয়ার কিনা? এই সূত্রের আলোকে কার কোনো স্পষ্টতা আছে কি? হ্যাঁ, ধন্যবাদ। আমরা তার পরের ধারণাটা আরেকটু মিলিয়ে নিব বন্ধুরা। এখানে বলতে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য প্রায় 62 টাকা। কত টাকা? 62 টাকা। সুতরাং তোমার বন্ধু যদি 100 টাকা এখন পরিশোধ না করে 5 বছর পরে পরিশোধ করে তাহলে বর্তমান মূল্য অনুযায়ী তোমার ক্ষতি হয় কত টাকা? 38 টাকা। কত ক্ষতি হয়? 38 টাকা। মনে রাখতে হবে কিন্তু তোমাকে যে তুমি আজকে টাকাটা শুধু বসায় রেখেছো কিন্তু সেটা কোনো কাজে লাগাওনি, সেক্ষেত্রে তোমার ক্ষতি হচ্ছে কত টাকা? 38 টাকা, শুধু বসে থাকার কারণে, শুধু অলস অর্থটাকে রেখে দেওয়ার কারণে আজকে শতকরা কত টাকা ক্ষতি হয়ে যাচ্ছে? 38 টাকা। এখন থেকে 5 বছর পরে আমি খুঁজে পাবো। এটি হচ্ছে বিষয়। সুদের হার 20% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত টাকা হবে? এটা হলো সাধারণত 10% হলে 62.9 আর 20% হলে 5 বছর পরে বর্তমান মূল্য হবে 40 টাকা 187 পয়সা। বুঝা গেল? অর্থাৎ সেটি আর দেখো টাকা কিভাবে হ্রাস হচ্ছে। 100 টাকাকে যদি আজকে তুমি তোমার কাছে যে টাকা থাক আমার রাষ্ট্রীয় বা যদি সকল অর্থগুলো সঠিকভাবে যথোপযুক্ত ব্যবহৃত না হয় তাহলে আজকে কিন্তু কি হচ্ছে খেয়াল করে দেখো যে আমরা সব জায়গায় কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কিভাবে এটা নেমে যাচ্ছে? 100 টাকা থেকে 62 টাকা, 62 টাকা থেকে 40 টাকা, এরপরে আরো যদি এইভাবে বসে থাকে হয়তো আগামী 15-20 বছর পরে যদি আমার টাকায় আর কোনো ভ্যালু থাকবে না। টাকার নিজস্ব একটা শক্তি আছে না? আছে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সামনে এগুলো বন্ধুরা খেয়াল করি। এবার অর্থের সময় মূল্যের ক্ষেত্রে দেখো 35 পেজে কি আছে একটু খেয়াল করো। ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান নির্ণয় করব। ভবিষ্যৎ মূল্য বর্তমানে মূল্য নির্ণয় করব। একটু উদাহরণ দিয়ে ব্যাপারটি তুলে ধরা হবে, খেয়াল করতে হবে একটু। উদাহরণ 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, কয় বছর পর? 5 বছর পরে 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। কোথায় রাখতে চাও? ব্যাংকে। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। বার্ষিক 10%, রাইট। এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% অর্থাৎ 9.50% হারে বা 5% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। তাহলে একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে কি মাসিক। ওটা কিন্তু 10%, এটা কত? 9.5%। একটু মনোযোগের দিকে ভিতরে দিতে হবে। এমন অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? তোমার কাছে প্রশ্ন ছড়া হলো। সাধারণত এই স্টাইলে আমাদের অঙ্কটা বেশি আসে এবং আমাদের যে অঙ্কটা আসবে এই স্টাইলে আসবে। তোমার মতামত দিতে হবে সেখানে যে তুমি কোথায় টাকাটা রাখবে এবং কেন রাখবে, কি কারণে রাখবে। ঠিক আছে, তোমাদের মতামত দিতে হবে। এটা হচ্ছে আমার উচ্চতর দক্ষতার প্রায়োরিটি বা এখানে তোমাদের প্রশ্ন। এটাকে তোমরা এখানে ক্লিয়ার করে নিলে দেখো সকল সমস্যার সমাধান এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে এমন অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে এই সিদ্ধান্তটির জন্য আমরা দুটি প্রস্তাবে বর্তমান মূল্য নির্ধারণ করব। দুটি মূল্য। প্রথম কাজ হচ্ছে কি দুইটার বর্তমান মূল্যটা নির্ধারণ করা। সেই ক্ষেত্রে আমি বার্ষিক ক কি করলাম? বার্ষিক ক। এই কতে বার্ষিক 10% বাট্টাকরণ হারে কি বললাম? এর সূত্র পিবি সূত্র কি ছিল মনে আছে? 2 নম্বর সূত্র এফপি বাই টি 1 যোগ সুদের হার বাই টি মেয়াদ। এখন সেটাকে আমি শুধুমাত্র ফলো হবে। তাহলে আমার এখানে বর্তমান মূল্য কত? 50,000। এই ভবিষ্যৎ মূল্য কত? 50,000। সুদের হার কত? 10%। বছরের সংখ্যা কত? 5। বর্তমান মূল্য কত? আমার প্রশ্ন তোমার কাছে যে বর্তমান মূল্যটা বের করতে। তাহলে আমি এখানে সূত্রের মান বসাতে বসে তোমাকে ওই যে এই যে সূত্রটা না এই সূত্রের মানটা দেখো এখানে বসাই দিয়েছি। আমি এখানে আমার মানটা পেয়ে আসছি। বুঝতে কারো সমস্যা? নো স্যার। ক্লিয়ার সবাই এখানে যারা উপস্থিত? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমরা সামনের দিকে এগোবো। আমরা আরো একটা বিষয় দেখতে চাই এখানে যেহেতু আমরা দুই ক দেখলাম এবং খ দেখতে হবে আমাদের। বন্ধুরা এবার ব্যাংক খ মাসিক কি বলেছিল? ওটা ছিল বার্ষিক আর এটা হচ্ছে কি মাসিক। আচ্ছা, এই মাসিক 9.5% হারে চক্রবৃদ্ধি সুদের কি অবস্থা হচ্ছে আমরা একটু খেয়াল করি।
সেটি হচ্ছে পিভি সমান সমান সূত্র কি মনে আছে তোমাদের 4 নম্বর সূত্র এবং প্রেজেন্ট ভ্যালু সমস্যা কি আছে এফবি বাই কি 1 যোগ i বাই m দুই m গুণ n বাই m গুণ n অর্থাৎ এই জায়গাটি কিন্তু অনেকে ভুলায় যে আসলে এটা কি হবে বা কিভাবে এটা সলিউশন করব এটি তোমাদের স্পষ্টভাবে একটি ধারণা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে এখানে ভবিষ্যৎ মূল্য কত আছে আমরা পেয়েছিলাম 50,000 সুদের হার কত 9.5% মাসিক কিন্তু এটা আমার বছরে বৃদ্ধির সংখ্যা কত m মানে m এর সংখ্যা কত এখানে 12 আগে বৃদ্ধি হয়েছে একবার করে বছরে আর এবার হচ্ছে কতবার করে 12 বার করে রাইট এবার বছরের সংখ্যা কত এখানে ওখানেও 5 বছর ছিল এখানেও কিন্তু 5 বছর আছে আচ্ছা এখানে আমার প্রশ্ন হচ্ছে বর্তমান মূল্য কত পিভি তাই না প্রেজেন্ট ভ্যালুটা কত আমি সেখানে কি করছি সূত্রের নাম বসাই দিয়েছি বন্ধুরা ওই সেই এই সূত্রটার মানটা এখানে নিয়ে আসছি জাস্ট কি করেছি 1 যোগ 9.5% মানে 0.95 1 টাকা কত 0.9 অর্থাৎ এই 1 টাকা আছে 0.095 বাই কত মেয়াদ কত 12 বার আর এখানে চক্রবৃদ্ধি হবে কতবার মানে 5 বছর এখানে বছরের সংখ্যা তারপর কি বার তাহলে 5 বার কত 60 বার চক্রবৃদ্ধি হবে বন্ধুরা তাহলে আমরা এখানে প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ দেব অর্থাৎ 0.095 কে 12 দিয়ে ভাগ দেব ঠিক আছে এটা ভাগ দেওয়ার পরে একের সাথে কি করব যোগ করার পরে আমি সেটাকে পাওয়ার করব কি দিয়ে 60 দিয়ে করার পরে আমি পাবো কিন্তু 1.007 ওই না পাওয়ার করার আগে আর পাওয়ার করলে পাবো 1.6050 মানে অর্থাৎ 1.6050 এই 50,000 কে যদি আমি এটাতে ভাগ দিই তাহলে পাবো কত 31,152 টাকা 64 পয়সা ক্লিয়ার यस স্যার তাহলে এটির নাম হবে কি এটার নাম কি বর্তমান মূল্য এটা কিসের ভিত্তিতে মাসিক আর বাৎসরিক ভিত্তিতে কত হয়েছিল মনে আছে কত হয়েছিল 31,046.07 টাকা তাই না তাহলে বেশি কোনটা ওই মাসিক ভিত্তিতে হ্যাঁ মাসিক ভিত্তিতে যেটা ওটা কোনটা এটা 31,152 টাকা 64 আমি গ্রহণ করব কোনটা এই দুটি বিষয় যদি আমার জানা থাকে তাহলে কি মতামত আমার জন্য কোনো সমস্যা নো শুধুমাত্র নিজের ধারণা ব্রেনটাকে কাজে লাগাইতে হবে প্রত্যেকটা ব্রেনের একটি শক্তি রয়েছে এই শক্তিটাকে শুধুমাত্র কাজে লাগাতে হবে আর এটা কাজে লাগলে কি হবে শুধুমাত্র মনোসংযোগ এবং মানসিক যে একটা শক্তি এটা যোগান দিয়ে পরে বসে যেতে হবে আর যদি কোনো সমস্যা থাকে সেখানে তো আমরা থাকলাম আমাদের মতো অসংখ্য টিচার বসে আছে বাংলাদেশ সরকার সেখানে নিয়োগ দিয়ে দিয়েছে তোমাদেরকে এগুলো সলিউশন করে দেওয়ার জন্য তোমরা একটু মনোযোগী হও বন্ধুরা এটা আশা করছি যে অনায়াসে সলিউশন হয়ে যাবে বন্ধুরা আমরা একটু এবার খাতা কলম বের করি এবং দ্রুত কাজটা লিখবো বন্ধুরা দ্রুত কি লিখবো একক কাজ প্রত্যেকে নিজে নিজে করতে হবে সামাদ একটি কম্পিউটার করার জন্য তার মামার কাছ থেকে 45,000 টাকা পেল সামাদ একটি কম্পিউটার করার জন্য তার মামার কাছ থেকে 45,000 টাকা পেল সামাদ কম্পিউটার এখন ক্রয় না করে 3 বছর পর ক্রয় করার চিন্তা ভাবনা করছে তাই প্রাপ্ত অর্থ সামাদ সোনালী ব্যাংকে 11% হার সুদে জমা করে রাখে প্রশ্ন হচ্ছে সামাদ ওই অর্থ যদি 2 বছর পর পেত তাহলে ওই অর্থের বর্তমান মূল্য কত বন্ধুরা প্রশ্নটা ক্লিয়ার কিনা জি স্যার আমার এখানে কোনটা কোন মূল্য নির্ণয় করতে হবে বর্তমান মূল্য তাই না বর্তমান মূল্য সূত্র মনে আছে তো यस স্যার কি মনে আছে কি আছে স্যার আছে বলো কি পিভি সমান এফভি বাই 1 প্লাস আই হ্যাঁ তাহলে ওই অর্থাৎ ওই সূত্রটি শুধুমাত্র আমি এখানে ওই কথা এখানে সুদের হার কত 11% এই 11% কে ধরে মেয়াদটা 2 বছর বলেছে 2 বছর পর পেত তাহলে ওই অর্থের বর্তমান মূল্য কত হবে তাহলে আমি এখানে 2 বছরের যদি ওইটাকে আমি নির্ণয় করি তাহলে সেটি যেটা আসবে সেটি আমার কি অর্থের বর্তমান মূল্য ক্লিয়ার এখানে যারা উপস্থিত ক্লিয়ার কিনা বিষয়টা यस স্যার থ্যাংক ইউ আমরা নেক্সট সামনে লেখা শেষ হয়েছে জি স্যার ওকে আমরা সামনে দিকে গেলাম খেয়াল এবার আমরা শিখব প্রকৃত সুদের হার যেটি নিয়ে আমাদের সবথেকে মেজর প্রবলেমে ভুগে থাকি আমরা প্রকৃত সুদের হার তাই না জি স্যার একটু খেয়াল করে বলতে মনে আছে প্রকৃত সুদের হারটা কি আগে সেটা আমাদের কি লেখা দরকার নির্দিষ্ট সুদের হারে যখন এক বছরে একাধিকবার সুদ প্রদান করা হয় যা চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন তাকে প্রকৃত সুদের হার বলে অনেকগুলো প্রশ্ন আজকের ভিতরে কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে তোমরা যদি এটি ধরে নিতে পারো আমার মনে হয় যে আমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য যথেষ্ট শক্তি এখান থেকে আমরা পাবো
প্রকৃত সুদের হার কাকে বলে? আমরা তখন ছোট্ট করে লিখব, নির্দিষ্ট সুদের হারে যখন এক বছরে একাধিকবার সুদ প্রদান করা হয় যা চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন তাকে প্রকৃত সুদের হার বলে, সুদ বলে, প্রকৃত সুদ বলে। ক্লিয়ার বন্ধুরা? আমি সামনে দিকে এগোলাম। তাহলে প্রথমে আমি ক্লিয়ার করলাম প্রকৃত সুদ কাকে বলে, বোঝা গেল? এটা বলতে পারবো তো সবাই? Yes. আমি সামনে দিকে চলে গেলাম। তাহলে এখানে আমাদের একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আমরা জানি একটা ইএআর, তাই না? ইএ এর পূর্ণ রূপ কি জানি তোমরা? কি লেখা আছে? ইফেক্টিভ। অবশ্যই কথাটা আমরা মনে রাখবো। এটি আমাদের টিকিউ আসতে পারে, আবার টিক যদি নাও হয় তাহলে আমাদের এই ইফেক্টিভ অ্যানুয়াল রেট দিলে, অর্থাৎ এইকে আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করার জন্য এই সূত্রটি আমাদের ব্যবহার করতে হতে পারে। আমরা সামনে এগিয়ে গেলাম। খেয়াল করি আমাদের 36 পেজ বলেছিলাম, লাস্ট পেজ যেটা। এখানে একটু উদাহরণ আসছে, খেয়াল করি। এটি যদি তোমরা সবাই মনোযোগ দাও তাহলে আমরা আশা করব যে আমাদের যে সমস্যাটা এখানে আছে প্রকৃত সুদের হার, সেটি সলিউশন হবে। এক ধারণা, অর্থাৎ 5 বছর পর, খেয়াল করো, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য এটা আগেরটা যেটা দেখেছিলাম সেটি ছিল আছে মাসিক এবং বার্ষিক, আর এটি হচ্ছে তোমার প্রকৃত সুদের হার, এবং এটি 52 সপ্তাহে। খেয়াল করবে এটা। অর্থাৎ 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য ব্যাংক কয়ে বর্তমানে 31,046 টাকা জমা দিতে হবে, আর ব্যাংকে কয়ে 31,152 টাকা জমা দিতে হবে। ফলে ব্যাংক লাভজনক প্রস্তাব, এটা হচ্ছে আগের শর্ত। ঠিক আছে? এখন 3.4 এ আছে আমাদের কি? প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার। এই জায়গায় আমরা কি করব দেখো। এখন আমাদের সেই মূল বই এটা আমরা সবাই পড়েছি, তারপরেও এটিকে একবার রিভিশন করে নিচ্ছি। সেটি হচ্ছে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামিক সুদের হার হয় 52। ঠিক আছে? অর্থাৎ বছরে 52%, কিন্তু 52 আর চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। ঠিক আছে? যদি আমি সাপ্তাহিক 1% নিই তাহলে 52 সপ্তাহে হয় কি 52 টাকা, এটি আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই টাকাটি বছরে 52 বার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ প্রথম সপ্তাহের ক্যালকুলেশন করে যদি দ্বিতীয় সপ্তাহে সুদ নির্ধারণ হয়, দ্বিতীয় সপ্তাহে ক্যালকুলেশন করে এইভাবে তৃতীয় সপ্তাহ, এইভাবে করতে করতে যদি 52 বার ওর ভিতরে চক্রবৃদ্ধি হয়, তখন কিন্তু ওই সুদের হার স্থির থাকে না। এই জন্য ওখানে আসছে প্রকৃত সুদের হার। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদের হার ভিন্ন হয়। নিম্নলিখিত সূত্রের মাধ্যমে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার নির্ণয় করা হলো। এখানে যদি আসছে সেটা হচ্ছে সূত্র 5 ইএআর সমান সমান 1 যোগ I বাই M বাই M মাইনাস 1 বাই 1। ঠিক আছে? যেটি আমরা যেভাবে বুঝি। শুধুমাত্র এখানে তাহলে সাপ্তাহিক সুদের হার কত? 1%। মাসিক সুদের হার 1%। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা 1%। বছরের সংখ্যা 1%। প্রকৃত সুদের হার কত? প্রশ্ন। প্রকৃত সুদের হার কত? তাহলে আমি এখানে প্রকৃত সুদের হার এই ইএআর সেটা আমার ক্যালকুলেট করতে গিয়ে আমি প্রথমে শুধু সিম্পল কেস সূত্রগুলো শুধুমাত্র মান বসাই দেব। আমার সূত্র আছে না, এই লিখেছি, এই সূত্রটা ধরে এখানে শুধুমাত্র আমি আমার মান বসাই দেব। সূত্রের 1 আয় কত? 52% হলে কত হয়? 0.52 হয়। এই 1 টাকা 52 পয়সা কতবার চক্রবৃদ্ধি হচ্ছে? 52 বার। মিলা যাওয়ার এই যে 52 বার চক্রবৃদ্ধি হচ্ছে। ঠিক আছে? সূত্রের 1 এটাকে কি করলাম? একে এই যে ভাগ করলাম, এর সাথে যোগ করলাম, করে এর থেকে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেটি আসছে সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই, অর্থাৎ 67.768%। তাহলে ধারণা, অর্থাৎ মাসিক 67.61% সুদের হার এবং সাপ্তাহিক 1% সুদের হার একই কথা নয়। অর্থাৎ আমরা দেখেছিলাম এখানে সিরিয়াসলি ভাবে বোঝার দরকার যে সাপ্তাহিক 1% হলে 52 সপ্তাহে কয় টাকা হয়? 52 টাকা। কিন্তু এখানে কত হচ্ছে? তাহলে কি এক কথা না? এটা অর্থাৎ এই চক্রবৃদ্ধি হওয়ার কারণে এই 67.61 আমার এখানে দেখা যাচ্ছে ইন্টারেস্টটা বেশি হয়েছে। ক্লিয়ার? আমরা সামনে দিকে এগিয়ে যাব। এবার একটু কাজ দেখো, জোড়ায় কাজ করো, প্রত্যেকে দুজন দুজন। জি স্যার। লেখাটা লেখা হচ্ছে। यस, জোড়ায় কাজ। দেখো, জনাব করিম এবছর তার ক্ষেতে ভুট্টা চাষ করতে চান। তিনি স্থানীয় মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন।
মহাজন তাকে বললো এতে বার্ষিক সুদ হবে 52%। বার্ষিক সুদ হবে 52%। জনাব করিমের ঋণের সুদ কত নির্ণয় করো। অর্থাৎ মানুষকে ট্র্যাপ করার জন্য কিন্তু দেখো এখানে কিন্তু একটা কঠিন বিষয়। যারা ভালো বোঝে না বা অনভিজ্ঞ, যদি তাদের এই বিষয়ে জ্ঞান না থাকে, সেক্ষেত্রে কত বড় ক্ষতিতে পড়ে যাবে তারা। কারণ মহাজন তাকে বলতেছে যে সাপ্তাহিক 1% দিবা, বছরে দিবা কয় পার্সেন্ট? 52%। কিন্তু আসলে কি 52% থাকতেছে? হ্যাঁ, সে তো জানে না। আসলে হিসাব করলে তো তাই পাচ্ছে যে সপ্তাহে যদি 1 টাকা হয় তাহলে কয় সপ্তাহে? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে কয় টাকা? 52 টাকা। কিন্তু 52 আর ওই 67.1 এর পার্থক্য দেখো মাঝখানে আরো 15-18% এক্সট্রা এর ভিতর থেকে বের হয়ে চলে যাচ্ছে, যেটি আমরা কিন্তু জ্ঞান রাখছি। কিন্তু আমরা যদি সঠিক জ্ঞানটি রাখতে পারি, এখান থেকে অন্ততপক্ষে প্রতারণার হাত থেকে আমরা নিজেরা বাঁচতে পারি। আর এই জ্ঞানটি ছড়িয়ে দিতে হবে তোমার পরিবারে, তোমার সমাজে, সব জায়গায় এই জ্ঞানটিকে তোমাকে উপলব্ধি করে ছড়িয়ে দিতে হবে। তাহলে বিনির্মাণ হবে একটি সুন্দর সভ্য সমাজ। আমরা পারবো না বন্ধুরা? ওই আর সূত্রটা আমরা এখানে বসাবো, বসাই যে সুদের হার এখানে দেওয়া আছে, সেই সুদের হারটি বসাইয়ে আমরা কি করব? এখানে ক্যালকুলেশন করে ছেড়ে দিলে লাস্টে সুদের হারটি বাড়িয়ে দেবো। মনে করো যে বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার সামনে এগিয়ে যাবে। এবার আমি যাবো, চলে যাবো মূল্যায়নে। বন্ধুরা কোথায় যাবো? মূল্যায়ন। আমি দেখি কি শেখালাম তোমাদের। আর তোমরা সবাই বলেছে ইয়েস স্যার। এর ভিতরে সকল প্রশ্ন করব, অ্যানসারটি ঠিক সেভাবে আসতে হবে। প্রথম প্রশ্ন, বাট্যাকরণ কি? কে বলবে? ইয়েস বলেন। প্রতি বছর ভবিষ্যৎ সুদাসনকে সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য নির্ধারণ করাকে বাট্যাকরণ। থ্যাংক ইউ। এক কথাটা একেবারে সিরিয়াসলি ভাবে ধন্যবাদ তোমাকে। বসো। নেক্সট প্রশ্ন, কে বলবে? অর্থের বর্তমান মূল্য সূত্র কি? অর্থের বর্তমান মূল্য সূত্রটি কি? ইয়েস তিতাস। বাই এন। আচ্ছা, থ্যাংক ইউ। ফাইন। 3 নম্বর প্রশ্ন, কে বলবে? আর জান্নাতি। হ্যাঁ, তো আর কি? এটার ইংরেজি নাম কি মনে আছে? রাইট, থ্যাংক ইউ। বসো। 4 নম্বর প্রশ্ন, কার কাছে ধরবে? এটা মুফতি। হ্যাঁ, প্রকৃত সুদের সূত্র কি বলো? 1 plus I by A into M minus 1. -1। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা জিনিস বললাম যে এখানে যা শিখেছি আমাদের সেটা শিক্ষণটা কমপ্লিট। বসো। Yes, sir. আমরা সকলেই মোটামুটি কায়দায় শিক্ষণটা কমপ্লিট করলাম। এর জন্য ধন্যবাদ। আজকে ক্লাসে তোমাদের শতভাগ এখানে দেখা যাচ্ছে উপস্থিতি ছিল এবং শতভাগ তোমাদের সাড়া পেয়েছি এবং শিক্ষণটা কমপ্লিট করতে পেরেছি। এই জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আবারও বলি, করোনা আস্তে আস্তে গড়া শুরু করেছে, যেটি হয়তো আগামীতে আমাদের থেকে বিদায় নেবে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, পুনরায় যেন এই জাতীয় কোনো সমস্যায় আমরা আর না পড়ি। ধন্যবাদ বন্ধুরা।